কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। একদিকে সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সন্দেশখালী রেশন দুর্নীতি মামলা সহ ৪৩টি যে মামলা, সেই মামলায় সিবিআই তদন্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অন্যদিকে উপাচার্য নিয়োগে যে জটিলতা, সেই জটিলতার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সার্চ কমিটি গঠন করে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতির নির্দেশে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডের সেখানেই দেওয়া হচ্ছে গরু পাচারের, মানে গরুর গোমাংস পাচার করা হচ্ছে, এমনই একটি অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। ফলে এই তিনটি বিষয় নিয়ে আমাদের আজকের বাংলা বলছের আলোচনা চলবে এবং সেই আলোচনার শুরুতেই আসবো সন্দেশখালীতে। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলায় সিবিআই তদন্তই বহাল। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যের আবেদন খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টে। ঠিকই কি বলেছে আজ শীর্ষ আদালত, প্রথমেই দেখাবো সেই প্রতিবেদন। জোর করে জমি দখল, যৌন হেনস্থার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শাহজাহান শেখ সহ তার অনুগামীদের বিরুদ্ধে যে তদন্ত চলছে তার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল রাজ্য। সোমবারের শুনানিতে রাজ্য সরকারের সেই আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ২৯শে এপ্রিল লোকসভা ভোটের মধ্যেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। রাজ্যকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং নথি জমা দিতে বলে শীর্ষ আদালত। ২ সপ্তাহের সময় চেয়েছিল রাজ্য। আর্জি মেনে ৩ মাস মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সোমবার ৮ই জুলাই ফের সেই মামলার শুনানি হয়। সন্দেশখালী কাণ্ডে তদন্ত চালাবে সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের। ব্যক্তিবিশেষের স্বার্থ রক্ষার জন্য রাজ্য কেন সুপ্রিম কোর্টে? ২৯শে এপ্রিলের শুনানিতে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বি.আর. গাভাই। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, কেন রাজ্য সরকার সন্দেশখালী কাণ্ডে আলাদা করে আগ্রহ দেখাচ্ছে? শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য সরকার? কয়েক মাসে কেন কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার? এর আগেও হাইকোর্টে প্রশ্ন ওঠে, কেন শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? সুপ্রিম কোর্টেও ফের একই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কোর্টকে আমরা যথাযথ সম্মান করি, কিন্তু এটাও তো ঘটনা। আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে সন্দেশখালীতে আসলে কি হয়েছিল। বিজেপির মন্ডল ২ নম্বর সভাপতি, সন্দেশখালী মন্ডল ২-এর সভাপতি, তিনি ভাইরাল ভিডিও দেখা গিয়েছিলেন যে প্রকাশ্যে বলছেন যে আমরা ভেতরের থেকে যেটা করতে পারি না, বাইরে থেকে শুভেন্দু দেখে সেটা করিয়ে দিল। কি ক্যাপাসিটি দাদা! তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা বজায় রেখে যারা প্রতিবার সুপ্রিম কোর্টে যায় নিজেদের অপরাধ থেকে মুখ লোকাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে, চোরেদের বাঁচাতে, ডাকাতদের বাঁচাতে। সন্দেশখালীর ঘটনা গোটা দেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। প্রকৃত ঘটনাটাকে আড়াল করার জন্য তৃণমূল বিজেপি উভয় পক্ষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনা থেকে শিরোনামে উঠে আসে সন্দেশখালী। জমি জবরদখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ, সমস্ত অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ শাহজাহান। প্রায় ২ মাস বেপাত্তা থাকার পর গ্রেপ্তার হয় শাহজাহান, গ্রেপ্তার হয় তার শাগরেদরাও। এরপর ১০ই এপ্রিল সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণ, নির্যাতন এবং জমি দখলের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। শুধু যৌন নিগ্রহ এবং জমি দখলই নয়, একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের। সন্দেশখালী, রেশন দুর্নীতি সহ ৪৩টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের। কলকাতা টিভি। আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সর্বরী মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বসুন্ধরা গোস্বামী, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন গঙ্গোপাধ্যায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র সর্বরী মুখোপাধ্যায়ের কাছে। আজ শীর্ষ আদালতের রায়কে কিভাবে দেখছেন? দেখুন, রাজ্য সরকার বাঁচাতে চাইছে একজন রেপিস্টকে। এর থেকে লজ্জার কি কিছু আর আছে? মানে ওরা বারবার ওই একটা ভিডিও নিয়ে এত কথা বলছেন, কিন্তু আমি যারা তৃণমূল করেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে হাজারো মানুষ যারা দেখেছেন এই ঘটনাটা, দিনের পর দিন মহিলারা
তারা ঝেঁটা লাঠি তুলে নিয়ে নিজেদের আত্মরক্ষার জন্য আমরা দেখেছি তারা কি পর্যায়ে যেতে পারেন। আমাদের কথা হচ্ছে যে জমিগুলোতে একদম মাছের ভেরি বানানো, নোনা জল ঢুকিয়ে দিয়ে ধানি জমিকে মাছের ভেরি বানানো, এই সমস্ত ঘটনাগুলো, তার সঙ্গে রেশন দুর্নীতি, এই সমস্ত ঘটনাগুলোকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে বাঁচাতে চাইছেন কাকে? সেটা হচ্ছে শাহজাহান। কে শাহজাহান? যার উপরে মানে একটার পর একটা কেস, এবং যাকে বাঁচাবার জন্যে সেই পুলিশের যে ভয়ঙ্কর একটা চেষ্টা। পুলিশ বারবার কি বলেছে, যতবার মহিলারা থানায় গেছেন, চ্যানেল তো পরে এসেছে, আগে তো মহিলারা বারবার তারা থানায় গেছেন, তারা অভিযোগে দায়ের করবার জন্য থানায় গেলে থানা বারংবার বলেছে যে শিবুর কাছে যা, আগে উত্তমের কাছে যা, শাহজাহানের কাছে যা, আমাদের থেকে ওরা ভালো। মানে এর মানেটা কি? পশ্চিমবঙ্গে 2024 সালের ঘটনা, মানুষ, গোটা দেশ ছিচিৎকার করছে। কি ভেবেছিলেন রাজ্য সরকার যে 29টা সিট পেলাম, ম্যান্ডেট পেলাম, এই সবগুলো মিথ্যে হয়ে যাবে? দেখা যাক তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য। বসুন্ধরা গোস্বামী। না দেখুন, মোটেই আড়াল করার চেষ্টা করছেন না বা কিছুই না, যথাসময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর যে 56 দিন পরে গ্রেপ্তার হয়েছে, যথাসময়ে ওরা বলে যে কথাগুলো বলা হচ্ছে যে রাজ্য কেন সুপ্রিম কোর্টে গেছে, সিবিআই তদন্তের বিরোধিতা কেন করেছে, এতখানি খরচ করে কেন গেছে, রাজ্যের তো নিজস্ব একটা ল অ্যান্ড অর্ডারের দায় আছে। সব সময় যদি সেন্ট্রাল এজেন্সি দিয়ে এখানে মামলার সমস্ত নিষ্পত্তি করার চেষ্টা হয়, তাহলে এত ম্যান্ডেট নিয়ে যে রাজ্য সরকারে আছে তার তো কোনো মানে থাকে না। এই ম্যান্ডেটের কি কোনো মানে নেই? আদালত বলছে, এটা তো মানে কেন্দ্রীয় সরকার চাপাচ্ছেন, এটা আদালত বলছে। সিবিআই তদন্ত বলে, সিবিআই তদন্ত কেন করেছেন এই কথা তো আদালত বলতে পারে না, যে সিবিআই তদন্তের জন্য বলেছেন যে একটি মানুষকে আড়াল করার জন্য রাজ্য কেন চেষ্টা করছে। ব্যাপারটা এরকম না। হাইকোর্টও তো সিবিআই তদন্তের কথা বলেছে, এবার সেটার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং শীর্ষ আদালতে একই কথা বললো। সেখানেও তাই বলেছে। রাজ্য এই কারণেই গেছে যে রাজ্যের নিজস্ব একটা তদন্ত সংস্থা তো আছে, সব সময় রাজ্যের যেহেতু, সে কারণে রাজ্যের সংস্থাকে কখনোই বিশ্বাস করা হবে না। এটা কি ধরনের? না, এই বিশ্বাসটা, আপনি যেটা প্রশ্নটা তুলছেন, আপনি কি তার মানে শীর্ষ আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলছেন? কারণ রাজ্য যে যুক্তি দিয়েছিল, আপনি যে যুক্তিটা এখানে দিচ্ছেন রাজ্যের আইনজীবী, সেই তো বলছি, আইনজীবী সেই যুক্তি দেওয়ার পরেও কিন্তু তার মানে কয়েক মাসে, মানে এই 56 দিনে কেন পদক্ষেপ করেনি রাজ্যের যাবতীয় যুক্তির পরেও, এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্টে থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্টে একটা মামলা হয়ে আছে যে সেখানে সিবিআই তদন্ত চাওয়া হয়েছে, রাজ্য সরকার সেখানে তার যে তদন্ত করবে সে তদন্ত করে লাভ কি? সিবিআই এর তদন্ত চেয়ে যদি সিবিআই এর তদন্ত করার ক্ষমতা দেয়া হয় সিবিআই কে, একই ঘটনা পুলিশের উপরে আস্থা রাখা যাচ্ছে না, আর সিবিআই তদন্ত করবে, তদন্ত করতে তো একটা খরচ লাগে। 2 সপ্তাহের সময় চেয়েছিল, 3 মাস সময় দেওয়া, তারপরে 2 সপ্তাহ সময় চেয়েছিল রাজ্য, 3 মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য সেম। মামলাটা তো বিচারাধীন যে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তদন্তের জন্য এই প্রশ্নগুলো উঠছে কি করে? এই প্রশ্নগুলো অ্যারাইজ করবে কেন বসুন্ধরা? রাজ্য সরকার এমন কাজ করবে কেন যে কাজে রাজ্য তো নিজস্ব তদন্ত করে? তৃণমূলের যুক্তিকে কিভাবে দেখছে কংগ্রেস? শুনি। তো আমি প্রথমেই বলি, বসুন্ধরা বললেন ঠিক কথা, বাম আমলেই মমতা বন্দ্যোপাধ্যায় 138 বার সিবিআই তদন্ত চেয়েছিলেন, তখনও কিন্তু একটা একদম 100% ম্যান্ডেট একটা সরকার ছিল। অর্থাৎ যে যুক্তি আজকে বসুন্ধরা দিচ্ছে, এবার সেক্ষেত্রে হচ্ছে তার মানে ওর যুক্তি অনুযায়ী সেই সময় তো সরকার ছিল, সেই সময় একটা মানুষের নির্বাচিত সরকার ছিল, সেই সময় সিআইডিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেননি, তাই বলেছেন 138 বার সিবিআই তদন্ত, তাহলে সেটা এক খাতে এখনই প্রযোজ্য। দ্বিতীয় হচ্ছে কেন সিবিআই তদন্ত আমরা চাইছি না, কারণ দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং মিছিলে বলেন শাহজাহান ভালো ছিল, শাহজাহানকে ফাঁসানো হয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে দপ্তর, তিনি পুলিশ মন্ত্রী, সিআইডিটা পুলিশ মন্ত্রী, মানে পুলিশ দপ্তরের আন্ডারেই আছে। সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী একজন যার বিরুদ্ধে মহিলারা অভিযোগ করেছেন, তাকে ক্লিন চিট দিচ্ছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, তাহলে তার আন্ডারে যে শাসন ব্যবস্থা, অর্থাৎ যে পুলিশি সংস্থা, সেই সংস্থার উপর এমনি বিশ্বাস করা যায় না। তৃতীয় হচ্ছে আমাকে স্পষ্ট কথা, দেখুন, সিবিআই যদি সত্যি কিছু ওখানে না হয়ে থাকে সন্দেশকারী দিতে, তাহলে আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তার মন্ত্রীদেরকে এয়ারপোর্টে পাঠিয়ে সিবিআই অফিসারদেরকে মালাপুরি রাজ্যে নিয়ে এসে সন্দেশকারীতে পাঠানো হোক না। তার সিবিআই যদি মানে সিবিআই কনভিকশন রেট কি?
আমি কনভিকশন রেটের থেকে না, conviction rate আলোচনার বিষয় নয়। না, এখানে ব্যাপার নাই। কনভিকশন রেট দেখুন, নিয়ে আমি আলোচনা আবার বললাম নয়। সুন্দর, এখানে পুরোটা কিন্তু আদালতের নির্দেশ হচ্ছে, সুতরাং আদালতের এটাই একটা মামলাকে কনভিকশন পর্যন্ত না নিয়ে যেতে পারলে কিসের কি? আমি বলছি। আমি আমার একটা প্রশ্ন সুমনের কাছে, আমার সুমন বাবুর কাছে একটাই প্রশ্ন, যে এই যে ধরুন এই সন্দেশখালী ইস্যুতে তারপরে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু ভাইরাল ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল, এক ব্যক্তি বলছেন তিনি বিজেপির একজন কর্মকর্তা, তিনি বলছেন শুভেন্দু অধিকারীর নির্দেশে এই সমস্ত হয়েছে। সেই ভিডিও, ভাইরাল ভিডিও সম্পর্কে কি মূল্যায়ন? দেখুন, ভিডিও ভাইরাল কি না সেটা দেখুন, আমাদের প্রশ্ন হচ্ছে এই ভিডিও যদি সত্যি ধরে নিতে হয় তাহলে তো ধরে নিতে হবে নারদার ভিডিওটাও সত্যি। কারণ মানে ভিডিও যদি সত্যি কথা বলে থাকে, মানুষের থেকে যখন ভিডিওকে আমরা বেশি করে ধরছি, অর্থাৎ এটা তো বাস্তব কথা, এটা তো আমরা নিজের চোখে দেখি, আপনারা দেখিয়েছেন মহিলারা বেরিয়ে এসে তাদের সমস্ত লাজ লজ্জা সমস্ত তারা সরিয়ে এসে কিন্তু অভিযোগ করছেন যে শাহজাহানের নেতৃত্বে ওখানে যে সন্ত্রাস চলতো। আপনি দিদি একটা বললেন, দেখুন ওখানে দুটো, একটা ছিল সন্দেশখালী পুলিশ স্টেশন, সেই পুলিশের একজন আলাদা ওসি ছিলেন, আর একটা ছিল সন্দেশখালী ফাঁড়ি, সেই ফাঁড়ির ওসি ছিলেন শাহজাহান। অর্থাৎ পুলিশ এত পুলিশ মানে এত ভয় মানে থাকতো পুলিশ শাহজাহানের কাছে কেস সেটা তো আমরা দেখেছিলাম। শাহজাহানকে যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলারা তো মহিলাদের কাছ থেকে চাইতেই পারে যে সুবিচার, ন্যায় বিচার। মুখ্যমন্ত্রী যখন সেই ন্যায় বিচারটাকে এড়িয়ে গিয়ে আমার আপনার পয়সা যখন বারবার শুধু, দেখুন এই মামলায় নয় একাধিক মামলায়, সেই আপনি টেট দুর্নীতি বলুন, সমস্ত দুর্নীতি থেকে সিবিআই তদন্ত আটকাতে মুখ্যমন্ত্রী একাধিকবার আমার বসুন্ধরার কাছ থেকেই জানতে চাইবো, এই যে ধরুন এই যে রেশন দুর্নীতি, সেখানেও সিবিআই তদন্ত বহাল রাখা হয়েছে, এক্সট্রা আরো 43টা মামলায় দেওয়া হয়েছে, কি বলবেন? না, সিবিআই তো অনেক জায়গাতে তদন্ত করেছে, সিবিআই এর কনভিকশন রেট কি এমন কিছু নয়। কত মামলা, সবার সমস্ত কিছুতে যদি সিবিআই তদন্ত করতে হবে, সিবিআই তদন্ত করতে হবে, তাহলে রাজ্যের তদন্তের কোনো মানে নেই। সেই সব কি মনে করছেন সর্বরী দেবী, কি মনে করছেন এই 43টা মামলা, এই রাশন দুর্নীতি সহ 43টা মামলা সিবিআই, কি বলবেন সর্বরী দেবী? না দেখুন, এই যে ইডির কনভিকশন রেট নিয়ে আলোচনা হচ্ছে, ইউপিএ 1-2 এই সময়তে ইডির কনভিকশন রেট নিয়ে কথা কেন হবে? আপনি গত 10 বছরে ইডির কনভিকশন রেট নিয়ে কথা বলুন, তখন সেই সময়টা নিয়ে কথা বলুন, যে সময় তাদেরকে কাজ করতে, স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়েছে। আর যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যে পুলিশের উপরে মানুষ আস্থা রাখতে পারছে না, মানুষ চাইছে সিবিআই তদন্ত হোক। আপনারা কি বলেন? আমরা এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের উত্তর শুনবো, কিন্তু একটা বিজ্ঞাপনে বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা বিরতিতে যাওয়ার আগে যে ইস্যুতে ছিলাম, সন্দেশখালী এবং রেশন দুর্নীতি মামলা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল, সেই মামলায় দুটি মামলা সহ 43টি মামলায় সিবিআই তদন্তই বহাল রেখেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকার। শুভজিৎ, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। শুভজিৎ, এই যে সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ, সেই নির্দেশকে কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এখনও তো তদন্ত শেষ হয়ে যায়নি না, তো তদন্ত আগে হোক, পুরো বিষয়টা দেখা যাক যে আসলে কি ঘটেছে না ঘটেছে। দেখুন, এখানে বিভিন্ন তথ্য, বিভিন্ন অনেক কিছু এখানে আলোচনা হতে পারে, কিন্তু ওখানে সন্দেশখালীতে নিশ্চিতভাবে কিছু ঘটনা ঘটেছিল বলেই তো রাজ্য পুলিশকে শাহজাহানকে অ্যারেস্ট করতে হয়েছিল। তাই সেই জায়গা থেকে এখনই এটাকে ইতি টেনে দেওয়া উচিত না যে এটাই। আজকে সুপ্রিম কোর্ট সরাসরি জিজ্ঞাসা করেছে শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য সরকার, কয়েক মাসে কেন পদক্ষেপ করেনি, সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকার আলাদা করে কেন আগ্রহ দেখাচ্ছে, এই প্রশ্নগুলো আজকে আদালত তুলেছে। স্বাভাবিকভাবে আদালতের উপর তো পূর্ণ ভরসা আমাদের আছে, যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই জন্যই তো আমাদের যে বক্তব্যগুলো, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় বলেছি, সেই কথাগুলো আজকে কোর্ট জিজ্ঞাসা করছে। এবং আমি আপনার কাছে নিশ্চিতভাবে মানে আমার ভরসা আছে কোর্টের উপরে, আমাদের সকলের ভরসা আছে। আমার মনে হয় যে কোর্ট যে ঠিক রায় দেবে, এবং শাহজাহান সহ আরো যারা যারা দোষী, খালি শাহজাহান তো একটা নাম উঠে এসেছে, আরো যারা যারা এর সঙ্গে যুক্ত। তৃণমূলের পক্ষ থেকে একটা যুক্তি দেওয়া হচ্ছে যে তাদের সেই যে ভাইরাল ভিডিও, যেখানে বিজেপির কর্মকর্তা বলছেন পুরো বিষয়টি পরিকল্পিত বাই বিরোধী দলনেতা, সেই যুক্তিকে কিভাবে দেখেন? দেখুন, শুভেন্দু অধিকারী তো তৃণমূলে ছিল একটা সময়, জানেন তো, এইসব ভিডিও স্টিং অপারেশন এগুলো ছোট থেকে বড় হয়েছে এগুলো করে। তো এখন শুভেন্দু অধিকারী বা বিজেপি তো একাই আন্দোলনটা করেনি, নিশ্চিতভাবে রেখা পাত্র যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি আন্দোলনে ছিলেন, কিন্তু তার মানে উনি একা আন্দোলন করেছে এমনটা নয়। এছাড়া আরো অনেক মহিলা ওর সঙ্গে যুক্ত ছিল, এবং সার্বিকভাবে এটা জনগণের আন্দোলন। এর সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলের আন্দোলন। অনেক তৃণমূলের লোকও এসে বলেছে প্রকাশ্য যে আমাদেরকে মুখ খুলতে দেওয়া হয়নি। তৃণমূলের বুথ লেভেল ওয়ার্কার, তৃণমূলের ব্লক লেভেলের নেতা,
তারা বলে যে আমাদেরকে মারধর করা হতো যদি আমরা এই নিয়ে কথা বলতে যেতাম। তাই স্বাভাবিকভাবে এটা কোনোদিন এটাকে পার্টি লাইনে নিয়ে যাওয়া উচিত নয়। এটা একটা জনগণের আন্দোলন এবং জনগণ ওখানে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছে, তো পরবর্তীকালে স্বীকার করেছে। হঠাৎ করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রীরা কেন গেল, তারপরে ভোটে কিন্তু বিপুল ব্যবধান। আমি তোমাকে আজকে আমি বহুদিন ধরে অনেক জায়গায় বলেছি, তাহলে তো আমরা তো এখানে 8-7 বার সরকার জিতেছি, তাহলে আমরা যা আমাদের সময় যে অভিযোগগুলো তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে বা আমার বিরোধী দলে, কংগ্রেস তখন বিরোধী ছিল তার পক্ষ থেকে, তাহলে সমস্তটাই মিথ্যে। আমরা এত ভোটে জিতেছি, 40 বছর ধরে 34 বছর ধরে ভোটে জিতেছি, তাহলে সমস্তটাই মিথ্যে। তাহলে এখান থেকে যদি এটা যদি মিথ্যে হয়, তাহলে এটা যদি মিথ্যে হয়, ভঙ্গ হতে মানুষের সময় লাগে। তার মানে আপনাদের তরফ থেকে মহড়া ভঙ্গ হতে সময় লাগছে বলে আপনারা প্রবলেমটা হচ্ছে নিজের দিকে আসলে হয়ে যায়। আরে 3 বার তো জিতেছে, আগে 7 বার 5 বার আসতে দিন, তারপরে তো কথা বলি। আরে 7 বার জিতেছি, 7 বার জিতেছি, আরে 7 বার বলছি তো, 7 বার মুখের কথা না। অতদিন তৃণমূল থাকলে হয়, অতদিন তৃণমূল পার্টি থাকবে না পশ্চিমবঙ্গে। এইটা বাস্তবতা কথা। ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূলের ভবিষ্যৎ না, ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। এটা বাস্তব কথা। তৃণমূলের ভবিষ্যৎ আছে কি না আছে তার থেকে মানুষ যদি তৃণমূলকে ভোট দিয়ে রাখবে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে বলতে হচ্ছে যে এখানে চুরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রথম দিন বলেছি যে মানুষের মেন্ডেটকে সাহস দেয় না। আমরা ওরকম ধরলে তৃণমূলের কি করতো 2001 সালে হেরে যাওয়ার পর সব ভোট ছাপ্পা হয়ে গেছে, আমরা কি বলেছি? আমরা বলেছি মানুষের রায় মাথা বেরিয়ে মানুষ তৃণমূলকে চেয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বছর ভোটে হারতো, বছর ভোটে হারতো, এসে বলতো ভোট হয়। আমাদের কথা বলছি না যে চুরিটা চোখে লাগছে, বছর ভাবা যায়, বয়স্ক পিসিমা হয়ে গেছে দিদি থেকে। আমরা যে আলোচনায় ছিলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় আসবো, তার সেই বিষয়টি হচ্ছে গিয়ে যে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে লেখা স্লিপে গোমাংস পাচার। সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি এমনই একটি দাবি করেছেন এবং তিনি এমনই দাবি করে একটি টুইট করেছেন। সেই টুইটকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চা শুরু হয় এবং শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার যে মন্ত্রীর যে প্যাড সেখানেই স্লিপে লিখে দেওয়া হচ্ছে এবং তাতে গোমাংস পাচার হচ্ছে। একজন মাংস পাচারকারী তিনিও সেই বক্তব্যটিকে সমর্থন জানাচ্ছেন এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী তিনি শেষ পর্যন্ত একটি সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তার বক্তব্য জানাচ্ছেন। তিনি যাবতীয় অভিযোগ খুব স্বাভাবিকভাবে অস্বীকার করেছেন। কি বলেছেন শান্তনু ঠাকুর আমি প্রথমে শোনাবো। হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় 15 থেকে 20 হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড, সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয়। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলে, এটা আমি বিএসএফকে বহুবার বলেছি। টিএমসির যারা মেম্বার আছে তারা লোকালে যারা টিএমসির সমর্থক তাদেরকে তারা ফেসিলিটেট করছে তাদের স্থানীয় যে প্যাড আছে মেম্বারের প্যাড, সেই প্যাডের মাধ্যমে। আমি বিএসএফকে বলেছি এরকম যদি এখানে অসামঞ্জস্য তৈরি হয় তাহলে কিন্তু আমি এর প্রতি স্টেপ নেব, দরকার পড়ে আমার প্যাড এখানে ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ এটা পাচারের কোনো বিষয় না, এটা অভ্যন্তরীণ ভারতবর্ষের ভূমির মধ্যে যারা প্রান্তিক এরিয়ার লোক তাদের পক্ষে এটা অসুবিধা। এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে, তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ। আমরা এই আলোচনায় থাকবো, এই বিষয়ে বাকিদের অভিমত শুনবো, কিন্তু সময় হয়ে গিয়েছে একটি বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। তোমাদের 90 অনেকদিন ছিল। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে মন্ত্রীর প্যাডের স্লিপে গোমাংস পাচারের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য আমরা শুনিয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগটা উঠেছে ও মন্ত্রী যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু অভিযোগ সরাসরি যে এই মাংস পাচারের টাকার ভাগ নিতেন মন্ত্রী ঘনিষ্ঠ। আমি আসবো এ বিষয়ে সুমন গঙ্গোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের কাছে, কিভাবে দেখছেন? দেখুন, সবচেয়ে বড় কথা যাকে দেখালেন শান্তনু ঠাকুর, আমি তিনি যেখানকার এমপি, আমি সেখানকার একজন ভোটার। যাই হোক, আমি শান্তনু ঠাকুরকে দোষ দেবো না।
তার কারণ হচ্ছে আলানা গ্রুপ, যারা লিডিং বিফ এক্সপোর্ট, তারা 9 জুলাই 2019 5 কোটি টাকা, 9 অক্টোবর 2019 2 কোটি টাকা, এই 5 কোটি টাকা তারা দিয়েছিল শিবসেনা একনাথ সিন্ধের দলকে, এবং 9 অক্টোবর 2019 2 কোটি টাকা দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে ইলেকট্রাল বন্ড হিসাবে। সুতরাং তাদের মাথারাই তো যারা গরু পাচারকারী তাদের কাছ থেকে টাকা নিয়ে বসে আছে। শান্তনু ঠাকুর তো একটা তার পার্ট। দ্বিতীয় হচ্ছে, উনি একটা কথা বলেন শান্তনু ঠাকুর, যে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার। আমি জানতাম না বিজেপির সাংসদ বলছেন গরু নাকি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার, কারণ জিয়াউল গাজী তাকে 3 কেজি করে প্রত্যেক দিন মাল পাচারের জন্য, মানে গরুর মাংস পাচারের জন্য আবেদনপত্র মানে উনি লিখে দিয়েছিলেন। এবং সবচেয়ে কথা, আমি আগে জানতাম যে আগে পাচারের টোকেন ব্যবহার হতো, আমি জানতাম না যে এখন পাচারে মন্ত্রী প্যাড ব্যবহার হচ্ছে। এবং খুব দুঃখের কথা এবং খুব মজার কথা, এই মন্ত্রী হয়তো কালকে গিয়ে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট মিটিং করবেন। মানে দেখুন পুরো ব্যাপারটা আমি যেটা প্রথম থেকে বলছিলাম, বিজেপি দলটা না ঠিক এরকম একটা দল, মানে এরা দেখুন এরা বলে আমরা গোমাংসের খাবার বিরুদ্ধে, অথচ এদের নর্থ ইস্টের যারা বিজেপি সভাপতি তারা প্রত্যেকেই গোমাংস খান। আমি জানি না ভাই, মানে দেখুন বিষয়টা যতক্ষণ না এটা তদন্ত সাপেক্ষ, একজন কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে তো এরকম ধরনের কথা বলা বিরোধী পক্ষ থেকে খুবই সহজ আর কি। সুতরাং তদন্ত হলে পরে তখন জানা যাবে। যেটা বললেন কেন্দ্রীয় মন্ত্রী, যে কথাটা বললেন সেই কথাটাও তো উড়িয়ে দেবার কথা নয়, যে তিনি তার প্যাডে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্যে সেটা ব্যবহার করতেন, এবং সেটাকে না সেটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা সেটাও তো তদন্ত সাপেক্ষ বিষয়। উনি কিন্তু একবারও বললেন না, উনি কিন্তু একবারও এটাও বললেন না যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেটার জন্য ওনার প্যাডটা ইউজ হতো সেটা গোমাংসর জন্য ব্যবহার হতো, উনি কিন্তু সেটাও বললেন না। উনি সেটাও বললেন না। সুতরাং যেটা 3 কেজি গোমাংস প্যাটে শুনি যুক্তিটা শুনি না, যেটা উনি বললেন না, উনি বললেন যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, খাবারের জিনিসগুলো, তার জন্য তার প্যাডটা ব্যবহার হতো। টাকাটাও তো যাচ্ছে প্রত্যেকটা স্লিপে 200 টাকা করে মন্ত্রী ঘনিষ্ঠ নাজিমুল সরদারের পাশে যাচ্ছে। দেখুন সেটা তো বিরোধীরা বলছেন না, জিয়ারুল গাজী বলছেন, যে জিয়ারুল গাজীর টাকাটা পায় সে বলছে আমাকে মন্ত্রীকে দিতে হয়, এটা বিরোধী নয় তো। একদম বিরোধীরাই। আমার একটা প্রশ্ন, একগুচ্ছ প্রশ্ন আমি একে একে আসবো সিপিএম এর কাছে, তৃণমূলের কাছে আসবো, আমি আসবো আগে সিপিএম এর কাছে। শুভজিৎ সরকার, প্রশ্ন তুলতাম না। দেখুন উনি মাননীয় মন্ত্রী, উনি নিজে থেকেই বলে দিলেন। আমি নাহলে বলতাম যে হয়তো ওনার প্যাড চুরি হয়ে গেছিল, হতেই পারতো, এখনকার দিনে তো অনেক কিছু চুরি হচ্ছে, কিন্তু উনি নিজে স্বীকার করলেন যে আমার প্যাডে আমি এরকম করেছি। আমার কথা নিশ্চয়ই এই প্যাডে আরো লেখা যে বিভিন্ন লেখাগুলো রয়েছে, এর মধ্যে নিশ্চয়ই লেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে আর কি বোঝায়, নিশ্চয়ই বাচ্চাদের দুধ বা অন্য জিনিসপত্র যা। এখানে গরুর মাংস স্পেসিফিক্যালি লেখা আছে। দেখুন কে কোন মাংস খাবে এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যে মানুষ যার ইচ্ছা যে খাদ্যাভ্যাস যেরকম সেভাবে খেতে পারে। কিন্তু আমরা দেখেছি ইউপিতে গরুর মাংস ফ্রিজে রাখার জন্য ছেলেকে খুন হতে হয়েছিল। তো এখন মানে এটা কি ধরনের হিপোক্রেসি আমি জানি না। একদিকে তারা বলবে যে আমরা গোমাংস খাওয়ার বিরুদ্ধে, সেটা তারা ব্যক্তিগত হতেই পারে, সেটা অন্য ব্যাপার, তাই জন্য লক্ষণ হয়ে যাবে। আবার অন্যদিকে গরুর মাংস পাচার করবে বিজেপির মন্ত্রী, মানে বিজেপির মন্ত্রী আমাদের দেশের মন্ত্রী, এখন সকলের মন্ত্রী। তাহলে আসলে এই যে ক্রস বর্ডার যে বিভিন্ন ধরনের যে এদিক ওদিকে মালপত্র যায়, যাকে আমরা বেআইনিভাবে মাল পাচারের কথা বলি সোজা ভাষায়, বাংলা ভাষায়, এই যে বিষয়গুলো চলছে, এটা কি তাহলে মন্ত্রী অনুপ্রেরণা হচ্ছে? আমার কথা আমি একটু অ্যাড করবো, এই যে মাননীয় সাংসদ মহুয়া মিত্র যিনি এটা নিয়ে পোস্ট করেছেন ফেসবুক, এই টুইটারে বোধহয় পোস্ট করেছেন, আমার মানে উনি তো সাধারণ মানুষ নয় আমাদের মতো যে খালি পোস্ট করে ছেড়ে দেবেন। উনি একজন এমপি এবং উনি যথেষ্ট ভোকাল আমি দেখেছি পার্লামেন্টে বিভিন্ন কারণে। তো ওনার তো এখানে মামলা করা উচিত, কেস করা উচিত। তাহলে উনি খালি টুইটারে পোস্ট করে ছেড়ে দিলে তো হবে না, উনি যাক এফআইআর করুন যে এই ধরনের মন্ত্রীর অনুপ্রেরণায় গরু মাংস যাই যে জিনিসই পাচার হচ্ছে। রাজ্যের শাসক দল হিসেবে কি বলছে? আমি আসবো বিজেপিকে সময় দেবো, আগে তৃণমূলের বক্তব্যটা শুনে নি। দেখুন বাংলার সাথে যে বর্ডার, সেই বর্ডার হচ্ছে পোরাস বর্ডার। ওই বর্ডার থেকে কি জিনিস আসবে, কি মানুষ আসবে, যাদের জীবিকা এখনো পর্যন্ত ওই দেশেই একেবারে পুরোটা নিয়ন্ত্রিত হয়নি, এই দেশও একেবারে পুরোটা নিয়ন্ত্রিত হয়নি। নানান কারণে এই দেশ ওদেশ থেকে যাতায়াত তাদের থাকে, তারা কি জিনিস নিয়ে আসতে পারবে এই দেশে, কি জিনিস নিয়ে যেতে পারবে, জীবিকার জন্য যেতটুকু যাতায়াত থাকে তার একটা পরিষ্কার গাইডলাইন আছে, যেটা যারা বর্ডার কর্মী আছে, বর্ডার পাহারা দিচ্ছেন তাদের কাছে পরিষ্কার আছে। সেখানে আলাদা করে কোনো মন্ত্রী বা কোনো শান্ত্রী কি কোনো এমপি কারোর প্যাড এ সমস্ত চিঠিপত্রের দরকার হয় না। ওখানে কোনো সেন্সিটিভ জিনিসপত্র বা প্রহিবিটেড জিনিসপত্রই পাচার হতো গরুর মাংস বা এইসব মাংসের নামে।
কোনো একটি সংগঠনের বা কোনো একটি ধর্মীয় বিশ্বাসী কোনো মানুষের ওপরে যদি ধরা পড়ে তখন সেই দায় সম্পূর্ণ তাদের উপরে চাপাবে বলে ওটা একটা গোমাংস 2 কেজি না 6 কেজি গোমাংস সারাদিনে 6 বার না সারাদিনে 3 বার, ওটা একটা আলটিমেটলি এটা ক্যামোফ্লেজ। আর এটা কি ক্যামোফ্লেজ? আমি জানতে চাইবো বিজেপি কি বলছে। আপনাদের বিজেপির বক্তব্য কেস করা হচ্ছে। আগামী তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি। না, আপনারা তো পদক্ষেপ করেন। শুধুমাত্র এটা প্রকাশ্যে নেই, থেমে গিয়েছে। যেটা শুভজিৎ বললেন যে মহুয়া মৈত্র তিনি একটা টুইট করে ছেড়ে দিয়েছেন। যদি বিষয়টা এতটাই সেন্সিটিভ ইস্যু হয় তাহলে মহুয়া মৈত্র একজন পার্লামেন্টারিয়ান, তিনি কেন তার বিষয়ে শুধু টুইট করে রেখে দেবেন? যে ক্ষেত্রে যে মানুষটি এই টুইটটা করছেন তিনি, তার বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি দেশের একদম কনফিডেন্সিয়াল সমস্ত তথ্য যিনি অর্থের বিনিময়ে তিনি তার একজন অর্থের বিনিময়ে গোমাংস পাচার করে, একজন জিনিস পাচার করে, একটা টুইট করেছে। মানে এখানে থাকতে হবে, বিষয়টা এতটাই সেনসিটিভ হয় তাহলে বিরোধী তৃণমূলের কি উত্তর রয়েছে বসুন্ধরা? উচিত নয় কি বসুন্ধরা? না, নিশ্চয়ই পদক্ষেপ করা হবে, ওইভাবে ছেড়ে দেওয়া হবে না। যখন এতখানি পরিষ্কার সামনে চলে এসেছে নিশ্চয়ই পদক্ষেপ। না অঙ্কুর, আমার একটা প্রশ্ন আছে অঙ্কুর, এই যে উনি বললেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে চেক না করে, আচ্ছা কোনো মন্ত্রী কি বলতে পারেন বিএসএফ তুমি চেক করবে? এক্স্যাক্টলি আমার প্রশ্ন এতক্ষণ ধরে এটা উঠছিল না। এইটাই আমি জানতে চাইবো বিজেপির কাছে, যে মন্ত্রী বলছেন আমরা আগেই দেখেছি বিএসএফ কে বলেছি এত নাকা চেকিং কেন, তা বিএসএফ নাকা চেকিং করবে না তো কে করবে? না, আসলে উনি যেটা বলতে চাইছেন যে হয়তো সাধারণ মানুষ এই নাকা চেকিং এর ফলে সাধারণ মানুষ মানে সবাই তাদের কিছুটা হয়তো তারা কিছুটা হেনস্থা হয়, কিন্তু কোন জায়গায় সেই জায়গায় যদি মানে তাদেরকে যদি সহযোগিতা না করি তাহলে তো সাধারণ চাল ডালের বদলে চাল ডালের সঙ্গে অনেক আমি একদম পয়েন্টটাকে একটু বলি। এক মিনিট দিদি আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে মানুষ অনেক হ্যারাসমেন্টের শিকার হয় এই বিএসএফ এর দ্বারা বা হোয়াট এভার বি দ্য সিন, যারা বর্ডারের কাছে থাকে তারা হয়তো জানে বিষয়গুলো, তাহলে এটা তো মন্ত্রী নিজে গিয়ে বলতে পারে না আমি করবো না। উনি সেটা হোম অ্যাফেয়ার্স কে লিখুন, উনি কি হোমের মিনিস্টার নাকি? উনি তো শিপিং এর মিনিস্টার, আমি ভুল না করলে শিপিং এর বোধহয় এমওএস, এমওএস ও শিপিং ডিপার্টমেন্ট, উনি গিয়ে বলবে আরে তুমি চেক করো না, এটা কোনো কথা নাকি? এটা দেশে কি আইন চলছে নাকি? সরকারি মুখপাত্র বলুন, মানে কি এভাবে বর্ডারগুলো আসলে বর্ডারগুলো এভাবে চলে? দেখি আমি বলছি তাহলে কি বর্ডারগুলো এভাবে চলছে আমাদের দেশে? তাহলে কোথায় আমাদের নিরাপত্তা দেশে? একদমই তাই, যে যদি বিষয়টা এরকম হয় যে যেটা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছেন যে গোমাংসের তলায় নাকি অন্যরকম কিছু হচ্ছে, যদি বিষয়টা এরকম এতটা সেনসিটিভ হয় তাহলে আমি প্রথমেই বলবো যিনি টুইট করে একটা হাওয়া গরম করে দিলেন মহুয়া মৈত্রকে বলবো তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিলেন, এবং যে কথাটা আমাদের মন্ত্রী বা ভারতবর্ষের মন্ত্রী বলছেন যে কারণে উনি এটা করেছেন যে সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় হচ্ছে তিনি সেই অঞ্চলে নাইট গার্ড না মন্ত্রী তার পেট দিচ্ছে কিন্তু দ্বিচারিতা দেখতে পাওয়া যাচ্ছে। এক হচ্ছে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই দপ্তরের নন, তিনি বিএসএফ কে নির্দেশ দিচ্ছেন কিভাবে চলতে হবে বা চলতে হবে। দলগতভাবে যে আদর্শের বিরুদ্ধে রয়েছে ভারতীয় জনতা পার্টি, যারা গোমাতা বলে, যারা গোমাতাকে ফ্রিজে রাখা হচ্ছে বলে, তার মাংস ফ্রিজে রাখা হচ্ছে বলে কাউকে মেরে ফেলে, সেই গোমাতার মাংস নিজে পাচার করে তার টাকার ভাগ নিচ্ছে বলে অভিযোগ। দুটি জায়গাতেই কিন্তু বিচারিতা রয়েছে। বিচারিতা কিভাবে একটা লেটার প্যাড তাতে সিগনেচার করে দেওয়ার পর কি কি জিনিস আছে না উনি গোমাংসটা একবারও বলেননি। মন্ত্রী থাকা উচিত নয়, মন্ত্রী খাতা দেখবে না যে আমি কি লিখছে, মানে আমি সাদা পাতা দিয়ে দিলাম, সই করে আমি সম্পত্তি লিখে নিলাম। এটা মন্ত্রী এই বিষয়ে কি সিদ্ধান্ত হয় শেষ পর্যন্ত আমাদের সেদিকে নজর থাকবে। আমরা এই বিষয়টি উত্থাপন করেছিলাম এই বাংলা বলছেন মঞ্চে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো নতুন ইস্যু নিয়ে, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 31টি বিশ্ববিদ্যালয়, এ রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা, রাজ্যপাল এবং রাজ্য প্রশাসনের মধ্যে টানাপোড়েন, এবং যার জেরে সেই বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আজকে একটি সার্চ কমিটি গঠন করে দিয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিত। তারা ঠিক করে দেবেন যে 3 জনের একটি নামের তালিকা তুলে দেওয়া হবে। সেই সার্চ কমিটি তুলে দেবে মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন, তিনি সেই নামটি পাঠিয়ে দেবেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন, এবং এক্ষেত্রে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী এদের দুজনের মধ্যে কারোর যদি সংশ্লিষ্ট নাম নিয়ে কোনো আপত্তি থাকে, উভয় পক্ষই প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। এই সমাধান সূত্র বেরিয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। কিন্তু এই বিষয়টির জন্য কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। সে কারণে সুপ্রিম কোর্ট বলেছে আগামী 3 মাসের মধ্যে এই প্রক্রিয়ায় দ্রুত উপাচার্য নিয়োগের রাস্তায় হাঁটতে হবে। কিন্তু এই যে এতটা দেরি হলো, সেই দেরির জন্য সেক্ষেত্রে রাজ্যবাসীর টাকা এবং সময় নষ্ট হলো, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকারের কাছে প্রথমে আসবো। দেখুন, দীর্ঘদিন ধরে এই রাজ্যপাল এবং শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের সঙ্গে যে একটা টাসেল চলছে, এই টাসেলের কারণে কিন্তু সাধারণ যারা ছাত্রছাত্রী বা শিক্ষার সঙ্গে জড়িত তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সংবিধান বা দেশের যে ব্যবস্থাপনা, তার মধ্যে থেকে খুব স্পষ্টভাবে আপনি যদি দেখেন যে রাজ্য সরকারের কথাতেই বিভিন্ন কিছু নিয়ম আছে, তার মধ্যে থেকেই রাজ্যপালকে চলতে হয়। এখানে আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা চিরকাল বলেছি আমরা এই রাজ্যপাল পদের আমরা বিরোধিতা করি। কারণ আমরা মনে করি এই রাজ্যপাল পদটা আসলে পাবলিক এক্সপেন্ডিচারের উপর একটা বার্ডেন। এবার দেখুন এখানে প্রবলেমটা কোথায় রেজ হচ্ছে। আমাদের রাজ্যের যে বর্তমান সরকার, তাদের নির্দিষ্টভাবে তাদের কিছু পছন্দ অপছন্দ সকল রাজনৈতিক দলে থাকে, কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে 3 জন করে নমিনেট করা হয়। চ্যান্সেলরের নমিনি হয়, স্টেট গভর্নমেন্টের নমিনি হয়, উচ্চশিক্ষা থেকে নমিনি করা হয়, মানে যারা তথাকথিতভাবে সমাজের উচ্চতর অংশের মানুষ, শিক্ষার সঙ্গে জড়িত থাকা মানুষ। এর মধ্যে থেকে একজনকে নিয়ে আনা হয়, সিলেক্ট করে নেওয়া হয় অ্যাজ ভাইস চ্যান্সেলর। দ্য প্রবলেম ইজ এখানে আমাদের যে রাজ্যের যিনি রাজ্যপাল রয়েছেন বা আগেও যিনি যারা ছিলেন, তাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা হচ্ছে নিজেদের যে পলিটিক্যাল যারা যে আউটফিট, সেই আউটফিটের মতো করে তারা রিয়াক্ট করার বা অ্যাক্ট করার চেষ্টা করছে। এখানেই প্রবলেম হয়ে গেছে। এবং স্টেট গভর্নমেন্ট একটু শেষ করি, এবং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট গভর্নমেন্ট আগে আমরা দেখতাম কি যে বিভিন্ন যে শিক্ষাবিদ বা তাদেরকে ইনক্লুড করে আরো বেশি করে এই বিষয়গুলো করা হতো। এখানে আমরা দেখছি কি যে এত বেশি করে রাজনৈতিক লোকেদেরকে বা রাজনৈতিক তৃণমূলের কাছাকাছি লোকেদেরকে এই শিক্ষা দপ্তরে বসিয়ে দেওয়ার নজির আমরা দেখেছি। তো মানিক ভট্টাচার্য রয়েছেন, আর কত একাধিক নাম থাকবে। একই কায়দায় যেভাবে আরএসএস নিজের লোকেদের পছন্দের লোকেদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভিসি করছে, এখানে তৃণমূল আমাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু আমি আসবো সর্বশেষ মুখোপাধ্যায়ের কাছে। আজকের এই যে বিষয়টি রাজ্যবাসীর টাকা এবং সময় নষ্ট ছাড়া আর কি হলো এই মামলায়, কি মনে করেন? না দেখুন, যেটা আমারও মনে হয়, আমি সহমত এটার সঙ্গে যে ছাত্রছাত্রীরা সাফার করছে। এবার কথা হচ্ছে তৃণমূলের এই 12 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরটাই তো জেলখানায় রয়েছে। কেমন তো যে রাজ্যের শিক্ষা দপ্তরটাই জেলখানায়, সেই রাজ্যের ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে। আমরা দেখেছি দিনের পর দিন বৃষ্টিতে ভিজছে। রাজ্যপালের এই যে অতি সক্রিয়তা, এটাকে কিভাবে দেখেন? না এতটা তো সময় লাগার কথা ছিল না। রাজ্য যে নামটা প্রস্তাব করবে সেই নামটাকে যদি তিনি ইয়েস করতেন, না সেই নামটাকে যথাযথ হলো কিনা সেটা দেখবার একটা বিষয় থাকে বই কি। কারণ কাছের মানুষকে বসিয়ে দেওয়া এবং কি কি ক্রাইটেরিয়া থাকে, আমরা তো এটাও দেখেছি একজন প্রাক্তন বিচারপতিকে এই পদে বসানো হয়েছে, একজন উপাচার্যের পদে বসানো হয়েছে, সেটা বসিয়েছেন রাজ্যপাল। সেটা কি খুব মানে কাঙ্ক্ষিত না? তার কারণ হচ্ছে এই জন্য বিচারপতিকে হয়তো বসিয়েছেন যে যেভাবে ঘটনাগুলো আমাদের চোখের সামনে, যিনি কোনোদিন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রশাসনিক দায়িত্বই পালন করলেন না, তিনি কিভাবে সেই বিষয়ে মানে একজন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন? কিন্তু একজন বিচারপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে, সেটা নিয়ে তো কোনো আলোচনা হতে পারে না। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো আলোচনাটা হচ্ছে না। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুধুমাত্র একজন, তিনি কোনো ক্লাসে পড়ান না, তিনি একটি প্রশাসনিক থাকা, তার দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটা তো রাজ্যপাল হঠাৎ করে তার মনে হলো। আপনার কি মনে হয় না সঠিক? এইভাবেই তো দেরি হয়েছে প্রত্যেকটা জায়গায়। 3টে নমিনির মধ্যে একটা নমিনি একটা বিচারপতিকে দেয়া হলো, তার মানে সেটা সেই একটা আঙ্গিক রইলো আর কি, বাদবাকি দুটো ক্ষেত্র তো রইল। তিনি তো তাকে ডাইরেক্ট ডেপুট করেছেন সেই কাজে। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। বারংবার এই ঘটনা ঘটিয়ে 31টা বিশ্ববিদ্যালয় পিছিয়ে রয়েছে এই উপাচার্য নিয়োগ। তার মধ্যে রাজ্য সরকারের কি দায় নেই? সম্পূর্ণ দায় রাজ্যপালের, সম্পূর্ণ দায়। তিনি বারবার প্রশাসনের মধ্যে, শিক্ষা জগতের মধ্যে বারবার এসে ঢুকতে চান। উনি হচ্ছেন
রাজ্যের বা এই পুরো প্রশাসনের একটি মুকুট, উনি নিজে শাসন করতে চান। এমন এক একজনকে আপনারা নিয়ে এসেছেন যারা তাদের কিভাবে তারা উপাচার্য হলেন সেই প্রশ্নগুলোও কিন্তু ওঠে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্যের দায়িত্ব সামলেছেন, এভাবে করা যাবে, তাহলে সেই প্রশ্নগুলো কেন উঠবে? এগুলো কি তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করে না? না, আমার ভাবমূর্তি নষ্ট করে না। তার কারণ হচ্ছে রাজ্য সরকারে থাকলে তার সরকারের কিছু মনোনয়নের অধিকার আছে। ও অধিকার আছে বলেই সেখানে স্বচ্ছতার প্রয়োজন নেই, অর্থাৎ স্বচ্ছতার প্রয়োজন নেই, স্বচ্ছতা ছাড়াই মনোনয়ন করা হবে। কংগ্রেস কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস বা শাসক? স্বচ্ছতা নয়, অস্বচ্ছতা কি হয়নি? অস্বচ্ছতা কি হয়নি? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়নি, রেজিস্ট্রারের ক্ষেত্রে হয়নি, দপ্তরের ক্ষেত্রে হয়নি, প্লেগিয়ারিজমের সহযোগিতা করেছেন বলে সেই দায়িত্ব তিনি পেয়েছেন, এমন অভিযোগ ওঠেনি। এই অভিযোগ তোলার জায়গা থাকবে কেন? আনবো কংগ্রেসের কাছে। শোনেনি, আমি বলতে আসলে এতদিন শুনেনি বাকিদের বক্তব্যটা শোনা হোক। আসলে এতদিন ব্যাপারটা ছিল এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মানে কে শিক্ষা ব্যবস্থাটাকে মানে কুক্ষিগত করবো। তৃণমূল তার প্রয়োজনীয় লোকদের বসাচ্ছে, রাজ্যপাল তিনি রাজ্যপাল, কিন্তু তিনি কোনো এক কোথায় একটা ইথার তরঙ্গে একটা নির্দেশ আসছে, এ নয় একে বসা, এই আমাদের লোক, এই আমাদের লোক তোমাদের লোক করতে করতে কিন্তু যেমন রাস্তায়, যেমন দিদি বললেন ঠিকই, রাস্তায় যেমন চাকরি প্রার্থীরা বসে আছেন, ঠিক 31টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বলবো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দায়িত্ব নেই এদের যে ক্ষতিগ্রস্ত, তাই যাতে আপনাদের লড়াই ফলে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। আমি বলবো যেটা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছেন কোর্ট, একদম এক কথায় বলবো, সবে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ। এই যেটা হওয়া উচিত, এটা এতদিন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনেই ভুলে গেছিলেন। কে তার পছন্দের লোককে বসাবেন। আসলে শিক্ষা এই উপাচার্যের পদগুলো না ওই সেই মানে পাইয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, মানে একটা মানে সে বলে না তৃণমূল কংগ্রেসের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড যদি তারা রাখতে চায় রাখতেই পারে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যপাল অনেক ক্ষেত্রে বেশি অ্যাক্ট করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে তো স্ট্যান্ড নিতে হবে যে তারা রাজ্যপালের পদের পক্ষে তাদের রায় বিচার কি, তার ধারণা কি, সেটাও তো। রবি ঠাকুর বলেছিলেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর এই হোক শেষ পরিচয়। কিন্তু শেষ পরিচয়টা শেষ পর্যন্ত যে কি থাকছে আমরা দেখতে পাচ্ছি। রাজ্যবাসী শেষ পর্যন্ত উপাচার্যকে পাচ্ছে না, এবং ছাত্রছাত্রীরা সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রশাসনিক জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদের কাজের যে সমস্ত প্রয়োজনে উপাচার্যের সই বা শিলমোহরের প্রয়োজন হয়, সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। দেখা যাক, আগামী 3 মাসের সময় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, শেষ পর্যন্ত কি পদক্ষেপ হয় আগামী 3 মাসে। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন সর্বরী মুখোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী, সুমন গঙ্গোপাধ্যায়, শুভজিৎ সরকার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।